চল আমু যাচ্ছি। ফিরবি কবে? এই তো 2-3 দিন পর। তো এত বড় ব্যাগ নিয়েছিস কেন? কোথায় এত বড় ব্যাগ? ও আচ্ছা, ওই সাথে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। লঞ্চে তো খাবার পাওয়া যায়। আম্মু আশ্চর্য, 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, কখন কোথায় খিদা লাগে না লাগে। আর তাছাড়া আমরা কি দুজন কি লঞ্চেই খালি থাকবো? বাবা, ওর দিকে একটু খেয়াল রেখো। ওই খাওয়া দাওয়া যেন ঠিকঠাক মতো করে। ওর তো খাওয়ার ব্যাপারেই যত অনিয়ম। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সাথে যাচ্ছি, ওকেও দেখে রাখবো, ওর সব কিছু দেখে রাখবো, ওর খাবার দাবারও দেখে রাখবো। চল আমার আসি। আব্বু আসি। পৌঁছে কল দিও। জি চল। চল। আনিস ভাই আসসালামু আলাইকুম। আনিস ভাই, আমি সম্রাট বলছিলাম। আনিস ভাই, আনিস ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আনিস ভাই, আনিস ভাই অর্ণব লঞ্চ থেকে পড়ে গেছে। আনিস ভাই আমার সাথে ছিল, আমি খেয়াল করি না। আনিস ভাই, আমি 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 সাথেই ছিলাম। এটা কি করে হলো আমি জানি না। আনিস ভাই সরি। আনিস ভাই আমি আল্লাহ তুমি আমার ভাইটার ফেরত দে দাও। আল্লাহ 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 আমার ভাইটার ফেরত দাও। পয়সার এমন কি হয়েছে? আমার খুব আদরের ছোট ভাই। আল্লাহ 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 আমার ভাইটার ফেরত দে দাও। আল্লাহ ভাই একটু দেখে তো, ভাই 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 একটু ভাই দেখে তো। ও ভাই, আম্মা যাইতে মানা করছিল, আমি যাইতে বলছি। আমার ভাইটারে তুমি ফিরে দাও। আমি আমার ভাইটারে নিয়ে আব্বা আব্বার কাছে নিয়ে যাবো। আমার ভাইটারে ফিরে দাও ভাই। আমি আমার আম্মারে কি জবাব দেব? আমি ভাই, আমি আব্বা আম্মার কাছে আমার ভাইটারে ফেরত দিয়ে যাচ্ছি চাই ভাই। না রে, এখনো পাওয়া যায় নাই রে, খুঁজতেছি। কোন স্রোত কোন দিকে টানে নিয়ে গেছে এটা কে টের পাবে? কিভাবে খুঁজে পাবে? তুই চাইলে আসতে পারিস, না দূর তো একটু আছে। আচ্ছা ও ভাই, ভাই রে, ও ভাই, ও ভাই, ভাই রে, ভাই। আমার আসলে তেমন কিছু বলার নেই। আমাদের সিও স্যার এবং আমার কলিগ বৃন্দরা সব কিছু বলে গেছেন। আমরা জানি আমাদের প্রিয় সহকর্মী অর্ণব আজ আমাদের মাঝে নেই। একজন মানুষ মৃত্যুবরণ করেছে, এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু একজন মানুষ মৃত্যুর কূপে পড়ে হারিয়ে গিয়েছে, তার লাশটা কেউ খুঁজে পায় না, এটা মেনে নেওয়াটা আরও বেশি কঠিন। মৃত ব্যক্তিরও একটা ঠিকানা হয়, আমাদের অর্ণবের ভাগ্যে সেটাও জোটেনি। সে যেখানে আছে মহান আল্লাহ তাআলা তারে ভালো রাখুক। আমরা অর্ণবের জন্য দোয়া করি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। أم حسب الله بنا কিছু বলবা? না, আপনি পড়া শেষ করেন, পরে বলছি। অসুবিধা নাই, বলো। আনিসটা কিছু খাওয়াইতে পারছো? খেতে চাচ্ছিল না, অনেক জোর করে খাইয়েছি। অফিস থেকে বারবার ফোন দিচ্ছিল, 3-4 দিন অফিসে যায় না তো, অনেক ইম্পর্টেন্ট কাজ জমে আছে ওর জন্য। আপা, আপনি কি আম্মার কাছে একটু যাবেন? আম্মাকে তো অর্ণবের রুম থেকে বেরই করা যাচ্ছে না, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বেন। আপনি তো বড়, আপনার কথা হয়তো শুনবে, একটু যাবেন? আচ্ছা, আমি দেখতেছি। আম্মা, কি করো?
না, ওই অর্ণবের কাপটায় ধুলা জমা গেছিল তো, তাই একটু পরিষ্কার করছি। ও তো রোজ পরিষ্কার করতো, একটাই তো পুরস্কার পেয়েছিল। খুব যত্ন করে রাখতো আমার ছেলেটা। আম্মা তুমি এই ঘর থেকে বের হও, ড্রয়িং রুমে যাও, বারান্দায় গিয়ে বসো, গায়ে বাতাস লাগাও, আলো লাগাও। সোমারে, আমার অর্ণব কোথায় আছে? ও কি আর ফিরবে না? আমার লম্বা চওড়া ছেলেটা, ও তো সাঁতার জানতো। ও কি করে ডুবে গেল? হ্যাঁ, কি করে ডুবে গেল? ওই ওই রাক্ষসী ঢেউয়ের সঙ্গে পারে নাই। আমার ছেলেটা কত কষ্ট না জানি পেয়েছে, কত কষ্ট পেয়েছে রে আমার অর্ণব। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের থেকে থেকে কি হয় কিছুই বুঝি না বাপু। কয়েকদিন আগেও তো সব ঠিক ছিল, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, চোখের নিচে একেবারে কালি পড়ে গেছে, কথাও বলছে না ঠিক মতো। 100 বার করে জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে, চুপ করে থাকে, উত্তর দেয় না। আচ্ছা মা, তুমি আমাকে বলো তো, ওর কি কারোর সাথে ব্রেকআপ হয়েছে? কেউ কি ওকে চিট করেছে? ও কি পিচ্ছি বাচ্চা? ও ভার্সিটি শেষ করে চাকরি করা একটা মেয়ে। আচ্ছা দিচ্ছি, কথা বলো। এই নে কথা বল, নে। আম্মা তো ঠিকই বলছে, অর্ণব আমার সাথে চিট করছে। ও আমাকে কেন এত স্বপ্ন দেখাইছে? ও যদি এত তাড়াতাড়ি চলে যায়, আমি অর্ণবকে ছাড়া কিভাবে থাকবো? আমি ওকে কোথা থেকে খুঁজে বের করবো? ওকে ছাড়া কিভাবে থাকবো? আম্মা, আমি অর্ণবের ছবিটা টানিয়ে দিয়েছি। আপনার যখন মন খারাপ হবে, যখন অর্ণবকে দেখতে ইচ্ছে করবে, আপনি ছবিটা দেখবেন। ওই সব সময় অর্ণবের ঘরে বসে থাকার কোনো দরকার নেই। আম্মা, আপনি যদি সবসময় এভাবে কান্নাকাটি করেন, তাহলে অর্ণব যেখানে আছে সেখান থেকে তো কষ্ট পাবে। আম্মা, ওরা যেভাবে বলছে সেভাবেই তোমাকে চলতে হবে। ওরাই তো তোমাকে এখন দেখাশোনা করবে। আমি তো আর বেশি দিন থাকতে পারবো না, 2-3 দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। নেক্সট উইকে বাবুর এক্সাম। ওদের কথা শোনো আম্মা, তুমি শুধু ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর অর্ণবের জন্য নামাজ পড়ে দোয়া করবে আম্মা। আম্মা একটু ভাত খেয়ে নিন, এভাবে খালি পেটে ওষুধ খেলে কখন আবার কি হয়ে যায়। তুমি একটা কাজ করো, একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আসো, আমি আম্মাকে খাইয়ে দিব। আচ্ছা। আমার প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা মনে হচ্ছে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবো। দুপুরে খাসনি কিছু? খেয়েছি হালকা পাতলা। কি রান্না করেছো? তাড়াতাড়ি দাও। ইলিশ মাছ। হ্যাঁ বলো কি? আচ্ছা তো তাহলে 10 প্লেট ভাত খেয়ে ফেলবো। কি ভাত আছে তো পর্যাপ্ত? আছে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। আমার কিন্তু 2-3 পিস লাগবে। ঠিক আছে। তোমাদের মা খাবে না?
আম্মা ভাত খাবে না, বিস্কিট খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তোমরা খেয়ে নাও। নানু ভাই, তুমি কি নিবে? কিছু না। আপনাকে একটা ইলিশ মাছ দিই? না না না, মাছ দিও না, খেতে ইচ্ছা করতেছে না। একটু সবজি দিই? Remember me with smiles, not tears. For all the joy through all the years. Recall the closeness that was ours. A love as sweet as fragrant flowers. Don't dwell your thoughts that cause you pain. We will see each other once again. I'm at peace. Try to believe. It was my time. I have to leave. কার লেখা? জেনি গ্রেভলাইন। কবিতাটা আমার বেশ পছন্দ। তোর এরকম স্যাড স্যাড মার্কা কবিতা পছন্দ? কারণ I'm the happiest person of the world. হ্যাপিয়েস্ট পারসন। গোটা ওয়ার্ল্ডের না হয়, এই এলাকার তো। এলাকার সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন হচ্ছে রমজান চাচা। তার এলাকায় 3টা বাড়ি। আমার মনে হয় কি জানিস, এই পৃথিবীতে সবচেয়ে আরামের ব্যবসা হলো বাড়ি, আর সবচেয়ে আরামের পদবি হলো বাড়িওয়ালা। মানে একটা করে ফেললেই হলো। ধারণা ভুল। যার আসে যত তার যায় তত, কথাটা মাথায় রাখিস। তুই দেখ না আমাকে, আমার কিচ্ছু নাই, ভাঙা চোরা খালি একটা গাড়ি আর তুই। এই জন্য আমি সব থেকে সুখী। এবার আমাকেও সুখী কর। তোর এই ভাঙাচোরা গাড়ি বাদ দিয়ে এবার তোর ভাঙাচোরা বাড়িতে নিয়ে ওঠা। আমার কদিন ধরে শখ হয়েছে আমি বউ সাজবো। মানে মাত্র ভার্সিটিতে উঠলি, পড়ালেখা শেষ কর, চাকরি বাকরি কর, তারপর বউ সাজার কথা ভাবা যাবে। আমি চাকরি বাকরি করে কি করবো? আমার গাড়ির তেলের টাকা দিবি। তোর গাড়ির তেলের টাকা দিই। আমার শখ হয়েছে বউ সাজার, আমি বিয়ে করবো। শখের দাম দেখি লাখ টাকা। তো বিয়েটা না আরো অনেক আগে করলে পারতাম, বুঝছিস? যেমন ধর যখন আমরা কলেজে পড়তাম তখন কত ভালো হতো না? বিয়ে করে বাচ্চাটাও নিয়ে নিতাম, বাচ্চাও বড় হতো, আমরাও বড় হতাম, 3 জনে একসাথে পড়ালেখা করতাম, বাচ্চাটাকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা 2জন ভার্সিটি চলে যেতাম। কত জোশ হতো ব্যাপারটা। কি ব্যাপার তমাল সাহেব, আপনি তো চিন্তিত কেন? এই সিউ স্যার কি অর্ণবের পোস্টের ব্যাপারে কিছু বলছে? কই না তো, কিছু বলেনি তো। ও, হিসেব অনুযায়ী পোস্টটা তো আমার পাওয়ার কথা। 1 মাস হয়ে গেল, স্যার তো কিছু বলতেছে না। আপনি ধরে রেখেছেন পোস্টটি আপনিই পাচ্ছেন, আর এদিকে আবির সাহেব তো নিশ্চিত যে অর্ণব সাহেবের চেয়ারে উনিই বসবেন। উনি বললে তো হবে না। লাস্ট 1টা বছরে আমাদের কোম্পানিতে ওনার কন্ট্রিবিউশনটা কি সেটা বলেন। উনি তো বলেন কোম্পানির সব প্রফিট উনিই নিয়ে আসছেন। উনি একটা ফালতু লোক, বুঝতে পারছেন? কোম্পানির বড় বড় প্রজেক্টগুলোর ডিল আমি করি, আর উনি প্রফিট এনে দেয়। মেসেজটাই খারাপ হয়ে গেল। ভাই শান্ত হন, শান্ত হন ভাই, চলেন একটু ঘুরে আসি, চলেন চলেন। কতদিন হলো? এক মাসেরও বেশি, 35-36 দিন হবে। 36 দিন? তোমার মনে আছে একবার ইউনিভার্সিটি কি কাজে গাজীপুর গিয়েছিল 4-5 দিনের জন্য? আমাদের ছেড়ে থাকতে ওর কি যে অবস্থা হয়ে গিয়েছিল। ফিরে এসে বলল, আম্মা আর যাব না, দরকার হলে নাম্বার কম পাবো তাও যাব না।
সে আমাদেরকে ছেড়ে এতদিন কিভাবে আছে ও? আচ্ছা মই, এই যুগে মাথায় কেউ তেল দেয়? ছেলেদের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। তুমি কি এক কাজ পেয়েছো, সপ্তাহে একদিন মাথায় তেল দিয়ে দাও? এই যুগের ছেলেমেয়েরা মাথায় তেল দেয় না বলেই তো চুলের এই অবস্থা। সবার চুল দেখি এই শলার ঝাড়ুর মতো শক্ত রুক্ষ। তোর বয়সী ছেলে মেয়েদের তো দেখি মাথায় চুলই নেই। শোন, নারকেল তেল হলো চুলের জন্য খুব উপকারী। আমি তোর বউকেও বলে যাব সপ্তাহে একবার যেন তোর মাথায় ঘষে ঘষে তেল দিয়ে দেয়। তোমার কথা শুনছি, বউয়ের কথা শুনবো তোমাকে কে বললো? আর বউ কই পেলা? ও মা, তোর সংসার হবে না? তুই বিয়ে করবি না? আমার কিছু হলে তখন তোকে কে দেখবে? তোমার কিছু হলে মানে? এই পৃথিবীতে সব মানুষ একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে। সে সময়টা ফুরিয়ে গেলে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। আমাকেও সেই নিয়মে চলে যেতে হবে। আম্মু, তুমি না একদম আজের কথাবার্তা বলবা না। আর এইসব নিয়ম কানুন মানি না। তোমার কখনো সময় শেষ হবে না। আমাকে ফিরে তুমি কোথাও যাবা না। পানিটা খান। আমি কি তোমাকে পানি আনতে বলেছি? না, মনে হলো যে আপনার পানি খাওয়ার প্রয়োজন। ইদানিং না আমি একটা জিনিস খেয়াল করছি আব্বু, আপনি পানি খুব কম খান। কিছু খাবেন? নাস্তা দিতে বলবো? আম্মু, এই ভাবি, না ঠিক আছে। এই অর্ণব ডাকলো মনে হয়, কোথায় গেল? হ্যাঁ, এসছিল। সে কতক্ষণ ঘোরাঘুরি করে চলে গেল। কিছু একটা দরকার হয়তো, ওই ছোটবেলা থেকে যা করে আর কি। দেখি তাহলে কি দরকার ওর। কি দরকার? কি আবার দরকার? হয়তো ওর ওই গাড়ির জন্য কোনো কিছু কিনতে হবে। ধরো, নাও, এই টাকাটা দিয়ে দাও, যাও। কিছু খাবি মা? অফিস থেকে এসে তো কিছুই খেলি না। না মা, অনলাইনে খাবার অর্ডার করেছি, চলে আসবে। কি অর্ডার করেছিস? চিকেন আর নান। তোমার জন্য অর্ডার করি নাই, তুমি তো চিকেন খাবা না জানি। ঠিক আছে। দেখো না কি সুন্দর কাপড় বেচে অনলাইনে, খুব সুন্দর তো। এটা নিবো, এই যে দেখো। টেনশন করবেন, আপনি পাঠিয়ে দিন তো, আমরা আছি না। জি জি, রাখছি। এই শোনো না, জামিল চাচা আছে না, ওই যে আব্বু আমার খুব প্রিয়, আরে আমাদের বিয়েতে যে ফ্রিজ গিফট করেছিল। ও হ্যাঁ, জামিল চাচা। তা কি হয়েছে জামিল চাচার? জামিল চাচার ছোট ছেলে
অ্যাডমিশন টেস্ট দিতে ঢাকায় আসবে। খুবই ভালো স্টুডেন্ট, এসএসসি এইচএসসি দুটোতেই জিপিএ 5 পেয়েছে। জামিল চাচা অবশ্য কিছু বলেনি, আমিই বলেছি আমাদের বাসায় এসে উঠতে। 2-3 দিনের ব্যাপার, কি বলো? আমি আর কি বলবো, সব কথা তো তুমিই বলে দিয়েছো। আমি ভাবছি ছেলেটা থাকবে কোথায়। কেন, অর্ণবের রুমে? অর্ণবের রুমে এই সময় থাকাটা কি ঠিক হবে? আর তাছাড়া আম্মাই বা ব্যাপারটা কিভাবে নেবে? আম্মা তো মাঝে মাঝেই ওই অর্ণবের ঘরে যে বসে। তুমি আম্মার মতো কথা বলছো কেন? আম্মা কি চাইলেই অর্ণবের রুমটাকে জাদুঘর বানিয়ে রাখতে পারবে? কদিন পর তোমার বাচ্চা হবে, বাচ্চা বড় হলে একটা রুম লাগবে। অর্ণবের রুমটা এমনি ফেলে রাখা যাবে? ঠিক আছে, আমি জামিল চাচাকে নিষেধ করে দিচ্ছি। আমার তো কোনো দরকার নেই মানুষের উপকার করার, আমার কি ঠাকা পড়েছে। আহা, বসো তো, রাখছো কেন? আসতে বলো, আমি আম্মাকে বুঝিয়ে বলবো। এতক্ষণ পর্যন্ত যা যা শুনলেন তা আপনার মৃত্যুর 40-42 দিনের ঘটনা। আর গতকাল পর্যন্ত যা যা ঘটছে তা আমি এখন বলছি। এটা কোনো কথা? শর্ট কিভাবে? আমারও একই প্রশ্ন, স্যার এত বড় ভুল করলো কিভাবে? আপনি ছিলেন, আমিও তো ছিলাম, তাইলে? আমার কথা বাদই দিলাম, আপনি এই যে কোম্পানির জন্য এত কিছু করছেন, আপনার ওই পোস্টটা পাওয়ার কথা। আপনি আমার কথা বাদ দেন, আপনি তো কম করেন নাই। গত 1 বছর আমাদের কোম্পানিতে আপনার কন্ট্রিবিউশন কি কম? কি আর করার, যা আসতেছি। এই তোমার সাহেব, কি ব্যাপার? আবির সাহেব, আপনারা ভিতরে আসুন না প্লিজ। কংগ্রেচুলেশন। মানে আপনাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য আসছিলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা টোটাল একটা প্ল্যান করছি যে কিভাবে আসলে কংগ্রেচুলেশন জানানো যায়। আচ্ছা, ভিতরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো রিয়া, কি অবস্থা? জি রায়হান ভাই, আছি কোনো রকম। কেন কোনো রকম কেন? ও আচ্ছা, বাদ দাও। আন্টি কেমন আছেন? তোমার আম্মু? ভালো, আপনি কেমন আছেন? আমার এই তো চলছে, চাকরিজীবী মানুষ। এখন অফিস থেকে বাসায় ফিরছি। ফেসবুকে তোমার একটা ছবি দেখলাম, শাড়িটা কিন্তু বেশ সুন্দর। কোত্থেকে কিনেছো? ও, এটা তো আম্মুর শাড়ি। ওটা খুব চমৎকার শাড়ি। জি। আচ্ছা রিয়া, বেডটের হও না? না, শুধু অফিসে যাই, তেমন কোথাও যাওয়া হয় না। বের হও একদিন। দেখি। রিয়া, আমি বুঝতে পারছি তোমার মনটা বেশ খারাপ। মন খারাপ থাকাই স্বাভাবিক, কিন্তু এভাবে মন খারাপ করে থাকলে তো আর জীবন চলবে না। একদিন বের হও, আমরা বসি। আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, আমরা তো আছি। আম্মা, আব্বা কি রুমে? হ্যাঁ। তা আপনি কি খাওয়া দাওয়া করেছেন? করেছি বাবা, তুই অফিস থেকে এসে খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। আম্মা, আমাদের তো একটু গ্রামে যাওয়া দরকার। হ্যাঁ, তোর আব্বা কদিন ধরে বলছিলেন বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অর্ণবের জন্য একটু মিলাদ পড়ানো, দোয়া খায়ের করা। হ্যাঁ মা, মিলাদ তো দেওয়া দরকার। তাছাড়া ওই জায়গা জমির বিষয়টাও ফয়সলা করা দরকার। আম্মা, আপনি তো জানেন বড় আপার শ্বশুরবাড়ির লোকজন কেমন। তারা বড় আপার মাথায় ঢুকিয়ে দেবে যে অর্ণবের সম্পত্তিতে বড় আপার ভাগ আছে, আর তারপর বড় আপা ক্যাট 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 শুরু করবে। তার আগে জমি জমার ফয়সলাটা হয়ে যাওয়া ভালো না? তুমি
কি সব বলছো? বড় আপা ক্যাটকাট কেন করবে? আর সম্পত্তির ভাগই বা কেন চাইবে? আব্বা আমা তো আমাদের কাছেই থাকবে, আমরাই তো আব্বা আমাকে দেখে রাখবো, তাই না? তোর বড়াপা কি তোকে কিছু বলেছে? না, তাহলে ঠিক আছে, আমি তোর আব্বাকে বলবো। খারাপ লাগছে? ভাবতে পারিনি এমন কিছু হতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা। বাস্তবতা অনেক ভয়ঙ্কর। বাস্তবতাকে আমরা মানতে পারি না, তাই আমরা পালিয়ে বেড়াই। নাও দ্য বেস্ট পার্ট, আপনার চলে যাওয়া একজন মানুষকে একদম দুর্বল করে ফেলেছে। উনি আর আগের মতো সোজা হয়ে হাঁটেন না, শরীরটা একদম ভেঙে পড়েছে, খুজো হয়ে গেছে মানুষটা। হ্যাঁ, উনি আপনার বাবা। আরেকজন আপনার মা। আপনার এই অকালে চলে যাওয়া মানুষটা মানতেই পারছে না। এই যে ৭০-৭২ দিনের একটা সময়, এই সময়ের মধ্যে এমন একটা দিন নেই যে উনি কান্না করেননি। ওনাকে সারা বাড়ি খুঁজে পাওয়া না গেলে ধরে নিতে হবে উনি হয়তো আপনার রুমে কাপড়গুলো গোছাচ্ছে, না হলে হয়তো আপনার পুরস্কারের পাওয়া কাপটা মুছে রাখছে। সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও ওনারা দুজন এখনো স্বাভাবিক হতে পারেননি। আসলে মা বাবার ভালোবাসার সাথে না কোনো কিছু তুলনাই করা যায় না। আমি নিশ্চিত ওনারা এখন প্রহর গুনছেন কখন সময় হবে ছেলের কাছে যাওয়ার। স্যার সালাম স্যার। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি অর্ণব না? জি স্যার। কেমন আছো? কি করছো এখন? চাকরি বাকরি কিছু করছো? স্যার রিসেন্টলি একটা জায়গায় জয়েন করেছি স্যার। আসসালাম আলাইকুম। আছেন কিছুক্ষণ স্যার? হ্যাঁ, আমি কিছুক্ষণ থাকবো। তাহলে আমি স্যার একটু আসি, আমার একটু সকালে যশোর যেতে হবে তো। আচ্ছা, ঠিক আছে। জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ বেঁচে থাকা। দেখেছো তোমার কামাল স্যারের বাসায় সবাই কেমন যার যার নিজের কাজে চলে যাচ্ছে, কান্নার শব্দটাও কমে এসেছে। জি স্যার। মানুষ মরে গেলেই লাশ, নামটা ধরে কেউ আর ডাকে না। লাশকে গোসল করাও, সবাই লাশকে দেখতে আসো, লাশকে কবরে নিয়ে যাও। কেউ আর বলে না কামালকে দেখতে আসো, কামালকে গোসল করাও, কামালকে নিয়ে যাও। একজন মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই ম্যাটার করে। মরে গেলেই সব শেষ, সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। সেদিনই অর্ণবের মাথায় প্রশ্ন আসে, সে মারা যাওয়ার পর কে তাকে মনে রাখবে, কতটা মনে রাখবে, কিভাবে মনে রাখবে, নাকি রাখবে না। এবং সে ভাবতে থাকে কিভাবে তার এই প্রশ্নোত্তর খুঁজে বের করা যায়। শোন, আচ্ছা মনে কর একদিন হুট করে আমি হারিয়ে গেলাম, তখন তুই কি করবি? হুট করে হারিয়ে যাবে? এত সহজ? ভালো যেই তো বাসি, আকাশ পাতাল এক করে হলেও আমি তোকে খুঁজে বের করব। আমি জানি। তুই জানিস? জানি। এরপর অর্ণব তার এই প্রশ্নোত্তর জানার একটা উপায় খুঁজে পায় এবং একদিন সে আসে আমাদের কাছে। সরি, রিহার্সেলে ছিলাম। আপনি অর্ণব? জি। চা কফি কিছু দিতে বলি? না ঠিক আছে, অন্য কোনো দিন। আচ্ছা বলেন, কিভাবে আপনাকে হেল্প করতে পারি?
আসলে আপনার কাছে একটা হেল্পের জন্য এসেছি, যেটা হচ্ছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আমার এক শিক্ষক সেদিন আমাকে বললেন যে মানুষটাকে মরে গেলেই লাশ হয়ে যায়, কেউ নাকি তার নাম ধরে ডাকে না। আমি এই উত্তরটা জানতে চাই যে আমি চলে যাওয়ার পরে আমার কাছের মানুষগুলোর অনুভূতি কী হয়। এখন আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমার বাসায় আপনাকে একজন গ্রহণযোগ্য বন্ধু হিসেবে এস্টাবলিশ করা, যাতে আমাদের নেক্সট কাজগুলো করতে সুবিধা হয়। খুব সহজ কাজ, কিন্তু আমি আসলে ভাবছি পরের অংশটা নিয়ে। কি ভাবছেন? প্রত্যেকটা মৃত্যু তো আসলে প্রিয়জনের জন্য কষ্টকর, আর এই মৃত্যুটা আসলে আপনার কাছের মানুষরা কিভাবে নেবে, তারা কিভাবে দেখবে জিনিসটা, এটাও তো আপনার ভাবা দরকার। ভেবেছি, আর অনেক ভেবেই আজ আমি এই জায়গায় দাঁড়ান। আপনি বুঝতে পারেন একটা মানুষ কতটা অস্থিরতায় ভুগলে এই এপিসোড এসে দাঁড়ায়। প্রশ্নটা আমার লাইফ ফেল করে দিয়েছে। রাতে ঘুমাতে পারি না আমি। আমার নিজের জীবনটা আমার কাছে খুব তুচ্ছ, মূল্যহীন মনে হচ্ছে। তাই এই প্রশ্নোত্তর জানাটা খুব জরুরি আমার কাছে। অ্যাজ ইউর উইশ, আমি আপনাকে আপনার বেস্ট ফ্রেন্ড দিচ্ছি। এই সম্রাট, সম্রাট, দোস্ত আমি একটু দাঁড়ো, ওই পরিচয় করে দিই। আমার আমার বন্ধু, এটা খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। ও 3-4 দিন থাকবে আর কি আমাদের সাথে। ও আসসালামু আলাইকুম। সাল লাগবে না, বেঁচে থাকো বাবা। কি নাম তোমার বাবা? আন্টি আমার নাম সম্রাট। ও আমো, আব্বুকে একটু বলে দিই, আব্বুকে জানায়নি তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, লজ্জা লাগে না। আসো, চা খাও। না না, হ্যাঁ আমি চা খাবো। খাও, তোমরা চা খাও। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সাথে যাচ্ছি, ওকেও দেখে রাখবো, ওর সব কিছু দেখে রাখবো, ওর খাবার দাবারও দেখে রাখবো। চল। আনিস ভাই আসসালামু আলাইকুম। আনিস ভাই, আমি সম্রাট বলছিলাম। আনিস ভাই, আনিস ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আনিস ভাই, আনিস ভাই অর্ণব লঞ্চ থেকে পড়ে গেছে। আনিস ভাই আমার সাথে ছিল, আমি খেয়াল করি না। আনিস ভাই, আনিস ভাই আমি 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 সাথেই ছিলাম। এটা কি করে হলো আমি জানি না। আনিস ভাই সরি। আনিস ভাই আমি বুঝতেছি না কি করবো। আনিস ভাই আমি সরি। আনিস ভাই আপনারা কোথায়? আনিস ভাই প্লিজ একটু আসেন। আনিস ভাই বাড়িতে দুর্ঘটনার খবর দেওয়ার পর অর্ণব চলে যায় অনেক দূরে, যেন কেউ তাকে খুঁজে না পায়। এদিকে তার পরিবার ধরে নেয় অর্ণব আর নেই। সম্রাটের সাহায্যে আমি অর্ণবকে জানাতে থাকি তার পরিবার
বন্ধুমহল ও কর্মস্থলের সকল পরিস্থিতি। কি ভাবছেন অর্ণব? শুরুতে বাবা মা সন্তানকে জীবন দেয়, তারপর তার পেছনে সারাটা জীবন দিয়ে দেয়। আর জীবন দিয়ে যারা ভালোবাসতে পারে, সন্তান জীবিত না থাকলে কেবল তারাই ভালোবেসে যেতে পারে। শুধুমাত্র বাবা মাই আনকন্ডিশনালি ভালোবাসে, অন্যরাও বাসে কোনো না কোনো বিনিময়ের কারণে, শর্তে, প্রয়োজনে। সো স্টপ এক্সপেক্টিং। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি অনেক বোকা অর্ণব। সোজা একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে এত কিছু করতে হলো। নো লাভ ইজ গ্রেটার দেন মাদার্স লাভ অ্যান্ড নো কেয়ার ইজ গ্রেটার দেন ফাদার্স কেয়ার। তাও ভালো আপনি আপনার প্রশ্নের উত্তরটা জানতে পেরেছেন তাদের মৃত্যুর আগে। কিন্তু বেশিরভাগ সন্তানই মা বাবার ভালোবাসা বুঝতে পারে তাদের চলে যাওয়ার পর। কিছু প্রশ্নের উত্তর জানতে নেই, কিছু প্রশ্ন অজানা থাকে বলেই মানুষ একে অন্যকে ভালোবেসে জীবন চালিয়ে নিতে পারে আমৃত্যু। যে প্রশ্ন অর্ণব তার জীবনের কাছে ছুঁড়েছে তার উত্তর তো সে জেনে গেল। এখন কি অর্ণব চাইলেও ফিরতে পারবে জীবনের কাছে, নাকি এক বুক অভিমান নিয়ে হারিয়ে যাবে প্রকৃতির মাঝে? অর্ণব হয়তো ভেবেছিল সে ছাড়া পৃথিবী থমকে যাবে, বাবা মা সহ তার সব প্রিয় মুখ ভুলে যাবে জীবনের মানে। অর্ণব যেটা জানতো না সেটা হলো জীবন গতিশীল। বেঁচে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত জীবন চালিয়ে নিতে হয় জীবনের নিয়মে। একমাত্র বাবা মায়ের কাছেই জীবন থমকে দাঁড়ায়। অর্ণব কি ফিরে যাবে তার প্রিয় মুখগুলোর কাছে, নাকি অভিমান নিয়ে হারিয়ে যাবে এই প্রকৃতিতে? এই প্রশ্নোত্তর অসমাপ্ত থেকে যাক, কারণ কিছু প্রশ্নের উত্তর জানতে নেই। কিছু প্রশ্নের উত্তর জেনে গেলে জীবন থমকে যায়। তুমি কি জেগে আছো? ঘুমাচ্ছ না কেন? ভালো লাগছে না, চোখ বন্ধ করলে অস্থির লাগছে। ঘুমাও। তুমি ঘুমাচ্ছ না কেন? তোমারও কি ভালো লাগছে না? না। অর্ণবের কথা মনে পড়ছে? মনে পড়বে কি, বোঝে চলে গেছে, আমার সেটাই বিশ্বাস হয়। জানো, আমারও মাঝে মাঝে মনে হয় ও বেঁচে আছে।